হচ্ছে এদের বিচারের জন্য সবচেয়ে বেশি কঠিন হওয়া উচিত ছিল ওনাদের। আমি সেটা পাই নাই, আমি আশা করি আপনারাও একমত, আমরা সেটা পাই নাই। 2 নম্বর আসেন, যেই মানে রাজনীতিবিদরা মনে করেন কি যেহেতু নির্বাচনের জন্য আজকে ডিমান্ড না, নির্বাচনের ডিমান্ড কিন্তু মোটামুটি এই সরকার ক্ষমতা আসার পরের থেকেই। কিন্তু একটা জিনিস আমরা আদৌ লক্ষ্য করছি যে 5ই আগস্টে আমরা যারা শয়তান ছিলাম 6ই আগস্টে আমরা সব ফেরেশতা হয়ে গেছি? কখনোই না। এটা যারা ভাবে তারা কি আদৌ অভিজ্ঞ রাজনীতিবিদ, নাকি তার ক্ষমতায় যাওয়া দরকার? সিম্পল কোশ্চেন। 3rd আসেন, অভিজ্ঞ রাজনীতিবিদ কি? 8 মাসে যারা সবাই কিন্তু ভিকটিম শেখ হাসিনার নির্যাতনের, সবাই বলে অকপটে। তাহলে 8 মাসে একটা নির্বাচনের জন্য নির্ভেজাল ওয়েতে কোনো মসৃণ একটা পথ এখনো বানাইতে পারেন নাই। এই যারা নির্বাচনের জন্য আলোচনা করতে সব রাজনৈতিক দল, তারা 100% এখনো নিশ্চিত না নির্বাচন আদৌ হবে কিনা। তাহলে তো শুধু একটা কাজই থাকতো, পোস্টার, লিফলেট, নির্বাচন নির্বাচন নির্বাচন। সেই জায়গায় নাই। যতই ওরা বলুক আমি তো এই দেশে থাকি, আমি এই দেশের বাইরের না, আমাকে সমাজ বলে দিচ্ছে, বাজার বলে দিচ্ছে, রাস্তাঘাট বলে দিচ্ছে, নির্বাচন নিয়ে কোনো মাথা ব্যথা নাই, মানে হচ্ছে কি হবে না দোটানা আছে। জবাবটা দিচ্ছি শুধু। আর একটা আসেন, কেন জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি? আমার বলার দরকার নাই, বাংলাদেশের দায়িত্বশীল উপদেষ্টা বলছেন, যে তার নাম রেজওয়ান হাসান, 18 বা 19 তারিখের পত্রিকায় আসছে, বাংলাদেশ প্রতিদিন 12 পত্রিকায়। কি বলছে? যে তাদের মতামত হয়তো প্রতিফলিত হয়নি। তা যার মতামত প্রতিফলিত হয়নি সে স্বাক্ষর করবে কেন? কারণটা কি? কোনো যুক্তি নেই। এইবার আসেন, উনি ওনার অত্যন্ত সম্মানিত নেত্রীর কথা বলছেন। 3 কোটি টাকার একটা ঝামেলা এক ব্যাংকেতে আরেক ব্যাংকে রাখছে, সেজন্য নিম্ন আদালত কম, যাই হোক নিম্ন আদালত 5 বছর দিচ্ছে, উচ্চ আদালত রাজকীয় কায়দায় 10 বছর দিচ্ছে। নির্বিকার বসেছিল, তাদের মাথার তাজ। আমি ব্যক্তিগতভাবে রায়ের দিনও আন্দোলন হয়নি, আমরা দেখেছি। আই রেসপেক্ট খালেদা জিয়া লাইক এনিথিং। কে কি বিশ্বাস করলো? কারণ তার টাচে আমি গেছি, তার পাশে বসে আমি ইফতার করছি। বিরোধী দলের নেত্রী যখন ছিলেন তার পাশের চেয়ারটা আমি বসা ছিলাম, আমি তার সামনে 5-7-10 মিনিট ছিলাম, আমার সাথে তার 1-1.5 মিনিট কথা হয়েছে। আমি তাকে রেসপেক্ট করি, মাথার তাজ। আজও বিএনপির ইউনিটির সিম্বল খালেদা জিয়া। আজকে খালেদা চক্ষু বন্ধ করুক, কালকে ইউনিটি থাকবে না। সেই খালেদা জিয়ার এই যখন দণ্ড হইল, আমরা মনে করছিলাম কারাগারে নিবে খালেদা জিয়াকে, অ্যাবসার্ড, আরামসে কারাগারে নিছে। করোনার সময় শেখ হাসিনা করুণা করে তাকে মুক্তি দিচ্ছে, এবং সিনা টান করে বলছে সব বাদ দিলাম। একজন মুক্তিযোদ্ধার স্ত্রী উনি, সব বাদ দেন আপনি। যেই মুক্তিযোদ্ধার খেতাব কেড়ে নেওয়া হইল, বীরুত্তম খেতাব কেড়ে নিছে, জাস্ট ঝিমাইছে টোটাল বিএনপির লোকজন, তাদের মাথার তাজ প্রতিষ্ঠাতা। মইনুল হোসেন রোড থেকে যখন খালেদাকে বের করে দেয়, তখন একটা লোক তো মরে যাওয়া তো দূরের কথা, জাহাঙ্গীর গেটের সামনে একটা লোক গেছিল কিনা? বড় কোনো গ্যাদারিং আমরা দেখিনি। ছোট দেখছেন কোথায় বলেন না, বড় তো বুঝলামই। সংবাদে শামীম ভাইরা বলতে পারবেন, ওনারা গিয়েছেন। তখন আমাদের অনেক লোক পুলিশের সাথে আমি বলেছি যায় নাই, আপনি এটা বলছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি আমাকে দেখান না, আপনি জাহাঙ্গীর গেটের সামনে কি জন্য গেছিলেন দেখান আমাকে। সোশ্যাল মিডিয়া ফাঁকিদের স্কোপ নাই, আপনি বললে হবে না রে ভাই। তারপরে জিয়া রহমানের খেতাব কেড়ে নিল, মইনুল হোসেনকে বাইর করে দিল। এটা যখন ইভেন এখন গুম নাই, আয়নাগর নাই, ক্রস ফায়ার নাই, আপনার প্রাণপ্রিয় নেতাকে এখনো দেশে আনতে পারেননি, আমি আপনার কাছ থেকে কি আশা করব? হোয়াট ইউল ডু ফর দ্য নেশন? সিম্পল কোশ্চেন। এইবার আসেন, লাস্ট আমি যেটা বলবো, সবাই কিন্তু জুলাই আন্দোলন করছি আমরা, বিরাট দাবিদার। এটা আনসার কে দিতে পারে? জাজমেন্টটা জানেন? কোর্ট কাছারি কেউ দিতে পারবে না। আমরা সবাই আন্দোলন করছি, ইনি আমি আপনি সবাই আমরা বলি। আমি ব্যক্তিগতভাবে আমি টকশো করে করছি, যার যার জায়গা থেকে, ঠিক আছে, আমি আপনি একত্রে করছি। তাহলে ভিকটিমকে পতিত সরকার, তাদের কাছে কিন্তু আমরা 4 জন আসামি নাকি? অবশ্যই। বিএনপি, জামাত, ওই নাগরিক, এনসিপি, যা বলেন সব কিন্তু তার কাছে আসামি নাকি? আর কিছু না, আর কিছু না। আসামি একমাত্র সে বলতে পারবে, তার একমাত্র, সে তো ভিকটিম, সে তো লয়ার, সে বলবে যে আমি কার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি। তারা হলো জুলাই আন্দোলনের হিরো। আপনি আমি চিৎকার করে বললে হবে না। সুতরাং আমি জাজমেন্ট দিলাম বাংলাদেশে, যে যত চিৎকার করে বলুক আমরা জুলাই আন্দোলনের হিরো,
এই জাজমেন্ট দিবে শেখ হাসিনা, এবং জাজমেন্টটা সে দিবে বইলেই ফ্রম ডে ওয়ান এনসিপিকে দেখতে পারে না। ফ্রম ডে ওয়ান আরও অনেক বড় দল আছে, ফ্রম ডে ওয়ান নাবালক অমুক তমুক তারাও লাইক করে না। অথচ এনসিপি তো সবার বন্ধু হওয়ার কথা, আমাদের এই 4 জনের, আমরা যারা আন্দোলনকারী, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলের বন্ধু তারা হয়নি, পরিষ্কার। সুতরাং আপনাকে মেসেজ, সেই জাতি আমরা। আপনি মনে করেন নদীর পাড়ে গিয়ে একটা মেয়ে তার বাবাকে আজও খোঁজে, মাঝিরে গিয়ে জিজ্ঞেস করে, হাত পা বাঁধা বুক ফাড়া কোনো ডেড বডি তোমরা পেয়েছো, দেখছো মাঝি ভাই? 5-এর একটা মেয়ে বড় হইতে হইতে এখন আমি জানি না কত বড় হয়েছে, ইলিয়াস আলী, বুক ফেরে পানিতে মেন, কোথায় আপনাদের টাচই তো করে না। খাই মুখে মুখে নির্বাচন, আপনি নির্বাচন চাচ্ছেন, আমি নির্বাচন বিরোধী না ফর গডসে, কারণ আমি কি, আপনি যদি বলেন যে আমি নির্বাচন, কিচ্ছু আসে যায় না আমার। আজকে যারা এই দেশে এই ঘটনাগুলো ঘটাইছে, তারা সরকারি বাহিনী হোক, তারা প্লট বরাদ্দ পায়, সেই প্লটের উপরে বাড়ি করে সে বেলকনিতে দাঁড়াবে আর চক্ষু বন্ধ করে ভাববে মানুষ মেরে আমি হাসি দেবে, তখন পৈশাচিক হাসি দেবে, এবং প্রত্যেকের চেহারা বিকৃত হবে। আমি বলে দিলাম, যদি তারা বেঁচে থাকে, আপনি আজকে তাদের ছবি তুলে রাখেন, সে যে সাহেব হোক, যে আমলা হোক, যে রাজনীতিবিদ হোক, আজকে ছবি তুলে রাখেন, জাস্ট আপনি 7 বছর 10 বছর পরে দেখবেন দেখা যায় ডাইনি শয়তান। আমরা একটু খালিদ ভাইয়ের কাছে আবার একটু যেতে চাই। বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের একটি অন্যতম শাখা, সেখানে আপনি আছেন, এবং আপনারা এনসিপির সাথে মাঝখানে আমরা দেখেছিলাম যে আলোচনা চলছে যে 2 সংগঠন এক জায়গায় হওয়া যায় কিনা, এরকম একটা আলোচনা হয়েছিল নিশ্চয়ই। সেটি কত দূর, এবং আপনারা কেন এনসিপিকে ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলেন? জি, ধন্যবাদ আপনাকে আবারও। আমরা আসলে এনসিপিকে যদি আপনি দেখেন, তাহলে এনসিপির অলমোস্ট 80% নেতাকর্মী কিন্তু বা কাছাকাছি 18 আন্দোলনের, মানে আমাদের সহযোদ্ধা বা আমাদের দলের ছিল প্রত্যক্ষভাবে। যেমন হলো যাদের সদস্য সচিব আজকেও আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসেছিলেন, এবং এসে তিনি বলেছেন মিডিয়ার সামনে যে সাবেক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, এই অনুভূতি তিনি হ্যাঁ এরকম। তো দেখেন, তাদের প্রতি, তারা আমাদের বয়সে তরুণ, তারা, আমি যখন মূল সংগঠন করতাম তারা ছাত্র সংগঠন ছিল অধিকাংশই, বয়সে তরুণ, তারা আমাদেরকে সম্মান করতেন, আমরা তাদেরকে স্নেহ করতাম, এখনও করি। তো আমরা খুব পজিটিভ এখনও যে ছিলাম যে ওই বিষয়টাতে একীভূত হওয়ার বিষয়ে। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ এমন কিছু বাক্য উচ্চারণ করেছেন, এই বিষয়টাতে দূরত্ব তৈরি হয়ে গেছে। যেমন আপনি দেখেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। সারা পৃথিবীতে, আমরা বলেছি সারা পৃথিবীতে 2টা দল 2টা সংগঠন মার্চ করার কিছু প্রক্রিয়া আছে, কিন্তু ওনারা কি বলছেন যে গণ অধিকার পরিষদ, এখনো পর্যন্ত কিন্তু এনসিপির প্রতীক নাই, গণ অধিকার পরিষদের তো প্রতীক আছে আজকে পর্যন্ত, হ্যাঁ নিবন্ধিত, কিন্তু ওনারা কি বলছেন, আমাদেরকে গিয়ে এনসিপির ফর্ম পূরণ করে ওনাদের এনসিপিতে যোগদান করতে হবে। মানে অপমানজনক বাক্য তারা বলেছেন কেউ কেউ। এভাবে তো সারা পৃথিবীতে কোনো দল এক হয় না, 2টা দল 2টা সংগঠন যদি কোনো কারণে সরকারের পতন হতো, তখন তো আপনারা হিরো এবং তারা আপনাদের পেছনে সারি দিয়ে থাকতো নাকি? না, আসলে কি জানেন, এখনো কিন্তু আমরাই হিরো, আমাদের স্বীকৃতি। আপনি দেখেন নুরুল হক নূর ভাইকে যখন রিমান্ডে আনা হয়, রিমান্ডে যখন আসামিকে নেয়, আমাদের সিনিয়র আসেন, তখন কিন্তু আসামির একটা রিমান্ড ফিডব্যাক আসে, এটা এখনো আছে, কোর্টে আপনি গেলেই পাবেন, দেখবেন যে ওইখানে। এবং আপনাকে আরেকটা জিনিস রিমাইন্ডার দেই, ওইখানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল পরোয়ার ভাইও কিন্তু নূর ভাইয়ের সঙ্গে একই মামলার আসামি ছিলেন, এবং বিএনপির আপনার হলো বরকতুল্লাহ বুলু ভাই, তারপরে এরকম আমিনুল ভাই সহ 15 জন। আমি সেই সব রিমান্ড শুনানি, জামিন শুনানিতে প্রত্যেকটাতে ছিলাম। নূর ভাই কিন্তু এসেই মিডিয়া ফেস করছে যে ফ্যাসিস্টের পতন ছাড়া আমাদের মুক্তি নাই, শুরুর দিন পিজন ভ্যান থেকে, এটা তো লাস্টের দিকে। এবং আদালতেও তিনি আদালতকে বলেছেন যে আপনি তো ফ্যাসিস্টের গোলামি থেকে বেরোতে পারবেন না, এটা আর মিডিয়াতে আসেনি। তো এবার দেখেন, এভাবে তিনি বারবার বলেছেন। তাহলে এবং রিমান্ড ব্যাক যেটা বলছিলাম, ওইখানে কিন্তু স্পষ্টভাবে আসে, ডিবি রিমান্ড ফেরত যে প্রতিবেদনটা আসছে, ওইখানে বলছেন বিপি নুরুল হক নূর, সে তার অনুগত শিষ্য, এরকম নাম ধরে আছে, নাহিদ, আসিফ, তাদেরকে মোবাইলে হোয়াটসঅ্যাপে 8 দফা এভাবে দফা লিখে দিয়েছে, 1 দফা লিখে দিয়েছে। এগুলো এখনো রিমান্ড ব্যাক যদি আপনি প্রতিবেদনটা উঠান আপনি দেখতে পাবেন, আমার সহায়তা লাগবে। সমন্বয় হচ্ছে না কেন এখন? সমন্বয় হচ্ছে না, আমার যেটা মনে হয় এরকম কিছু অতি উৎসাহী, যেমন বললাম যে আপনি এখনো আছে, আপনি দেখেন পাটোয়ারি, অথচ রাশেদ খান আমাদের সেক্রেটারি যেভাবে কথা বলেছে আপনি দেখবেন। আসলে একটা মানুষকে যখন আপনি আন্তরিকভাবে ডাকবেন, ওনারা বলছে কি আমাদের মনে হয় কোনো রাস্তায়, আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আমাদের বসার জায়গা নেই, কিন্তু বাস্তবতা যে ওইভাবে কিন্তু কখনো 2টা দল এক হতে পারে না। তো সম্ভাবনা নেই। মূলত
তাদের এই ধরনের কথা বলার কারণে পাটোয়ারি সহ আরো কয়েকজন এই প্রক্রিয়াটা রাজনীতির প্রেক্ষাপট, নির্বাচন, সার্বিক বিষয়ে তিনি তার মতামতটা তুলে ধরেছেন। দেশবাসী, সারা বিশ্বের মানুষ, দেশের মানুষ দেখেছে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে, সাবলীলভাবে, প্রাঞ্জল ভাষায় তার কমিটমেন্ট, রাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থা যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয়, রাষ্ট্র পরিচালনার তার পরিকল্পনা, সংস্কার, আমাদের দলীয় অবস্থান, তার নির্যাতন, নিপীড়ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ অবস্থায় তাকে রেখে গেছেন, তার স্মৃতি বিতরিত বাড়ি 40 বছর ক্যান্টনমেন্ট থেকে কীভাবে উচ্ছেদ করা হচ্ছে বিস্তারিত তুলে ধরেছেন। ম্যাডাম জিয়া যখন কারাগারে, হ্যাঁ, ওগুলো আমরা শুনেছেন আপনি, বিস্তারিত তুলে তিনি কিন্তু একটি অঙ্গীকার, প্রতিশ্রুতি সেখানে ব্যক্ত করেছেন তারেক রহমান সাহেব। আপনি দেখবেন অত্যন্ত দূরদর্শিতা এবং মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। সমস্ত রাজনৈতিক নিঃসন্দেহে তিনি দূরদর্শী এবং মেধাবী। আমি মনে করি এই 17 বছর বিদেশ জীবনে হাজার হাজার মানুষের কাছ থেকে আলাপ আলোচনা করে তিনি সমৃদ্ধ হয়েছেন। মেধার দিক দিয়ে, কর্মতৎপরতা, দূরদর্শিতায় তিনি আহরণ করেছেন জ্ঞান মানুষের কাছ থেকে। সেটা তাকে পরিপক্ষ রাজনীতিবিদের একটি জায়গায় আসীন করে নিয়ে গেছে। বাংলাদেশে যে বাস্তব পরিস্থিতি এবং কি করতে হবে আমাদের, কি করণীয়, সেটা কিন্তু হাড়ে হাড়ে তিনি উপলব্ধি করে প্রত্যেকটি সেক্টরে, যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয় বিএনপিকে রাষ্ট্র পরিচালনায়, তিনি পরিকল্পনা করে রেখেছেন। একটি কল্যাণমূলক, জবাবদিহিমূলক, জনগণের একটু পার্সোনাল প্রশ্ন করি শামীম ভাই, আপনি কি ফোন পেয়েছেন? আমার সাথে কথা হয়েছে কয়েকবারই টক শো দিয়ে। মাঠে কাজ করতে বলেছেন? অবশ্যই আমাদেরকে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। এই কিছুদিন আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের ডেকেছিলেন, আমাদের মহাসচিব সাহেব তার পক্ষ থেকে আমাদের বাগেরহাট জেলা সবাইকে দাওয়াত দিয়েছিলেন, আমাদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকও ছিলেন, আমাদের সবাইকে উনি নির্দেশনা দিয়েছেন দলের জন্য, মানুষের কল্যাণে, মানুষের পাশে থেকে কাজ করার জন্য, যাতে নির্বাচনে আমরা জনগণের সমর্থন নিয়ে জয়ী হতে পারে ধানেশ। উনি যেখানে যে বাসায় উঠবেন সেই বাসা রেডি হয়েছে কিনা অবশ্যই আমরা জানতে পেরেছি, বুলেট প্রুফ গাড়িতে করে নিয়ে আসা হবে। তিনি কিন্তু বলেছেন যে অবশ্যই তিনি দেশে ফিরবেন, তার জাতীয় নিরাপত্তার একটি বিষয় রয়েছে জীবনের, সব দিক বিবেচনা করে অবশ্যই তিনি দেশে আসবেন। অবশ্যই তিনি দেশে আসবেন, খুব দ্রুতই তিনি দেশে আসবেন। তিনি দেশে সেই নির্বাচনের নেতৃত্ব দিবেন। দেশের মানুষের, কোটি মানুষের প্রত্যাশা, দেশের মানুষ তাকিয়ে রয়েছে তারেক রহমানের দিকে। আমি মনে করি সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে এই দলটি। সবচেয়ে বড় কথা, কি তারেক রহমানকে রিড করতে পারছেন? ওনার যে পরিবর্তন, নেতাকর্মীদের মধ্যে এরকম আইকনিক কোনো পরিবর্তন, নেতাকর্মীদের না, দেশের মানুষকে, শুধু বিএনপি দলীয় নেতাকর্মী না, তিনি আজকে সমগ্র বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে, আজকে দেখেন মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি, বিপিন নূর, সবার সাথে, এনসিবির, তাদের সাথেও কথা বলছেন। আমরা চাই তরুণ প্রজন্মে যারা নেতৃত্ব দিচ্ছে তারা আমাদের সাথে থাকুক, দেশ গড়ায় সবাই আমরা ঐক্যবদ্ধ। উনি কিন্তু একটা কথা বলেছেন তারেক রহমান, শেখ হাসিনা বাংলাদেশকে সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠান দলীয়করণ করে, লুটপাট করে গত 17 বছর সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে যেভাবে একটা জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছে ধ্বংসস্তূপে, এই জায়গা থেকে নতুন করে বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি রাজনৈতিক দল এককভাবে পারবে না। সবাইকে নিয়ে, পরামর্শ সহিষ্ণুতা নিয়ে, জাতীয় ঐক্যের ভিত্তিতে আপনাকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিই, সবার আগে বাংলাদেশ। কেন তিনি বলেছেন? ন্যাশনাল ইন্টারেস্টটাকে সামনে রেখে, সামনে রেখে আমরা দেশটাকে। একেবারে শেষ সময় চলে এসেছি, আমরা রাজ্জাকি ভাইয়ের কাছে যাব যে আসলে তারেক রহমানকে রিড করতে পারছে কিনা তাদের নেতাকর্মীরা। ধন্যবাদ। 31 দফার আপনি শুনেন, আপনি জিয়া পরিবার বা তারেক রহমান সাহেবের প্রসঙ্গটা আমার কাছে আনলে আমার কাছে একটু আমি বিব্রত হই, এই কারণে যেহেতু আমি জিয়া রহমান সাহেবের টাচে পাইছি জীবনে। তারপরে বেগম খালেদার কথা আমি বললাম। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ইসলামী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়তাম, তখন থেকে আমি তাকে চিনি। একটা লম্বা ইতিহাস, তার সাথে আমার 2 দফা সাক্ষাৎ হয়েছে। জিয়া রহমান সাহেব একজন অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, ভালো অ্যাডমিনিস্ট্রেটর, কোনো সন্দেহ নাই। এখন তারেক জিয়া সম্পর্কে যে কথাগুলি উনি বললেন, এই বিষয়ে আমি আগেও আলাপ করেছি। আমরা যেভাবে ইউনূস সাহেবের বিষয় নিয়ে চুলছেরা বলি, আর যাচ্ছে তাইভাবে বলি, আমরা টকশোতে শুনেছি যে কখনোই তার বাড়ির সামনে দিয়ে যাইতে পারবে না, তার বাসায় ঢোকার এখতিয়ার নাই, প্রধান উপদেষ্টা ছাড়াও তারাও তাকে যাচ্ছে তাইভাবে কথা বলছে। বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতার বিন্দুমাত্র ক্ষমতা নাই তার 100 ভাগের 1 ভাগের স্টাইলে তাদের নেতা সম্পর্কে কথা বলার, আজকেও নাই। দিস মাই চ্যালেঞ্জ। আমার কথা শুনতে ভালো লাগে না, বাট আরেকটা কথা উনি বলছেন, ভালো কথা তো। আপনি এই যে ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত চললো আলোচনা ঐক্যমত্য কমিশনে, নিঃসন্দেহে আপনাদের নেতার নেতৃত্বেই তো চলেছেন। ঐক্যমত্য আসতে পারলাম না কেন? আমার বিচক্ষণতা কোথায়? আমি আসতে পারলাম না কেন? আপনি যদি বলেন মিলবে না, এই মিলবে না সেটাকে একটা জায়গায় নেওয়াটাই তো রাজনীতি। ভাই, এটা তো
অনেক জায়গায় তো আসছে, একটা জায়গায় যেগুলো আসছেন এটা ইউজলেস, এটা ইউজলেস। কিরকম? মেজর কোনো না differ কিরকম, হয়নি কিন্তু। সকালে উঠে আমরা নাস্তা খাই, সবাই ঐক্যমত্য হয়েছি, দুপুরে ভাত খাই, ঐক্যমত্য হয়েছি, তারপর রাতে ডিনার করি, ঐক্যমত্য হয়েছি, রাত 3টা পর্যন্ত জাগ্রত থাকতে হবে সবাই, এখানে ঐক্যমত্য হই নেই। আপনি বেসিক জায়গাগুলো তো ঐক্যমত্য হন নাই, আপনি তো ইউজলেস। সেই জন্য ওইগুলো আমাকে বললেন না কয়টাই এগুলো হয়েছে কেন জানেন? এগুলো হয়েছে চার্মিং, কত দল আছে বলে ছোট ভাই, বাট লয়ার ইজ রেসপন্সিবল পার্সোনালিটি। এই যে সনদের নিয়ে যতদিন আলাপ হয়েছে না, এই যতদিন আরও যদি 2 বছর আলাপ হয়, তাহলে বড় দুই ভাই ছাড়া বাকি সবার কাছে চার্মিং। সকালে উঠে কোথায় যাচ্ছ? ঐক্যমত্য কমিশনে। একবার নির্বাচনটা হয়ে যাক না, গণভবনের বারান্দায় তো যাইতে পারবে না। কিন্তু এইগুলো কিছুই না। আমার কথা হইতো এই, একটা নির্বাচন করার আগে দেখান যে আপনারা খুব স্মুথলি কালকে সকাল থেকেই দেখান যে নো আদার মানে কথাবার্তা, অন্য কোনো আলোচনা নয়। জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেছে, তারপরে ইউনূস সাহেবের বাসায় দফায় দফায় বৈঠক হচ্ছে। কারণটা কি? নির্বাচনী ট্রেন চালাবেন। এখন নির্বাচনী ট্রেন চালাবেন কিভাবে? এই নির্বাচনী ট্রেনটা যে রওনা দিচ্ছে সেখানে কি আছে? পিআর পদ্ধতির দাবি আছে, গণভোটের দাবি আছে, জাতীয় পার্টি সহ 14টা দল নিষিদ্ধ করার দাবি আছে, বিচার সংস্কারের দাবি আছে, জুলাই সনদের আইনি ভিত্তির দাবি আছে। এগুলো সব ফালাইয়া থুয়ে না আপনি মসৃণ হবেন, স্মুথ হবেন। সব ফালাই থুয়ে যান না, ইট নট সো ইজি। নির্বাচনী ট্রেন রওনা দিচ্ছে ঠিকই, কিন্তু তার উপরে এত লোড, এটা তো ঝাঁকাইয়া ফালাইয়া যেতে হবে। যান। আজকে তো আরপিও বিধান পরিবর্তনের জন্য আরপিও বিধানে এখন বলতেছে কি, অন্য দলতে দাঁড়াবা, আমার মার্কা নিয়ে। তার মানে কি? আমি যখনই যে মার্কায় দাঁড়াবো আমি সেই দলের লোক অফিসিয়ালি। গল্প করলে হবে না তো। আপনি মানুষের সাথে প্রতারণা করার রাস্তা আর একটা, যে আমি হলাম এক ব্যক্তি আর আমার উপরে আবরণ আর একটা। ওই যে জামাত গুপ্ত রাজনীতি করে, তো এটা তো তফাৎটা কি? তফাৎটা কি? আসেন না, দেয়ার আর মেনি ওয়েজ। রাষ্ট্র এবং জনগণের জন্য যেটা ভালো সেই নির্বাচন করেন, পদ্ধতি আমাদের কাছে আছে। মানবেন না তো, কারণ আপনাকে ক্ষমতায় গিয়েই রাষ্ট্রের সেবা করতে হবে। কেন? আপনি তাকে বলেন না দেবে আমি ক্ষমতা আসলে এই কাজটা করবো, এটা রাষ্ট্রের জন্য ভালো, দেখি না ইউনূস সাহেব করে কিনা। আমরা বলি নেই তো আমি যাইতে হবে ক্ষমতায়। কারণটা কি? কারণটা ওই যে বললাম, এমপি মানি হইল টোটাল ডেভেলপমেন্টের রাষ্ট্রীয় যে কোষাগার থেকে যত টাকা খরচ হয় উন্নয়ন নামে, তার ভিতরে ঢোকা। আপনার লুটপাটের যে সংস্কৃতি আমরা দেখেছি। রাষ্ট্রপতি নির্বাচন হলো তার কাজ, স্পিকার নির্বাচন হলো এমপির কাজ, হ্যাঁ, বিরোধী দলের নেত্রী নির্বাচন করা তার কাজ, তারপর বিভিন্ন সাব কমিটি বানাবে, এটা তাদের কাজ, আইন প্রণয়ন করা তাদের কাজ। তাদের কাজ টেলিফোন করে ছাত্র ভর্তি করানো নয়। সেটা করতেছে। এখান থেকে সরে আসবেন কেমনে? এখান থেকে সরতে চায় না বলেই এই সমস্ত। হ্যাঁ, ধন্যবাদ রাজাক ভাই। আমরা একটু খালিদ ভাই আপনার কাছে সব শেষ আসতে চাই, আমাদের সময় একেবারেই শেষের দিকে। তারপরও আপনারা যেহেতু একটা বড় ধরনের স্টেক, এই 4 বছরে অনেক দূরে গিয়েছেন, তো একটা পরিবর্তনমূলক কাজ আমরা যদি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি জাতি হিসেবে, তো সেক্ষেত্রে আপনারা উদাহরণ হিসেবে কোন কাজটাকে আপনারা হাইলাইট করতে চান? গণ অধিকার পরিষদ আসলে একটা ডিফারেন্ট কি করেছেন আপনারা? ডিফারেন্ট বলতে দেখেন, আমাদের যে 2021 সালে যখন গণ অধিকার পরিষদের যাত্রা শুরু হয় আজকের দিনে আনুষ্ঠানিকভাবে, তখন কিন্তু আজকে যে বড় বড় সংস্কারগুলো হচ্ছে তখনই কিন্তু আমরা এগুলাকে ইনক্লুড করেছিলাম। আপনি দেখেন আমাদের গঠনতন্ত্রে আছে যে 2 বারের বেশি কেউ জীবদ্দশায় প্রধানমন্ত্রী হতে পারবে না। দেখেন যেটা ওটা তো প্রস্তাব না, আমাদের। প্রস্তাব আপনাদের না বলছি, ইশতেহার যেটা আমরা দেখি যে আসলে আমরা প্রেমিকাকে দেওয়া প্রতিশ্রুতির মতো, যে নির্বাচনে যাওয়ার পর 10 টাকা কেজি চাল কিন্তু কেউ খায়নি, সেই বিষয়গুলোর মতোই আমরা এগুলো মনে করি। আমরা সাধারণ মানুষ হিসেবে না, ওটা বাতেন ভাই, আপনারটা ঠিক আছে, ওটাও ঠিক আছে। তাও তো গঠনতন্ত্রে ঢুকাইছে। হ্যাঁ, তো গঠনতন্ত্রে ঢুকানোর মানে আই হ্যাভ দ্য ইন্টেনশন। ইন্টেনশন তাই না, ইন্টেনশন আপনি যদি দেখেন কিন্তু ওইটাতে আমরা বিশ্বাসী না। না, আরো দেখেন সেটা আমরা ভিন্ন। ক্ষমতা যদি আমরা না পাই, আমরা তো সবসময় দেখেন যে এছাড়াও আরো কিছু জিনিস যেগুলো গণ অভ্যুত্থানের পরে, 24-এর গণ অভ্যুত্থানের পরে আলোচনা আসছে সংস্কার কমিশনের, সেগুলো আমরা ওই সময়, যেমন একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না, দেখেন এটা কিন্তু, এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এই বিষয়টাও কিন্তু আমরা ওইখানে ওই সময় মোটামুটি ভালো একটি পয়েন্ট আপনি বলেছেন। ধন্যবাদ খালিদ ভাই। আমরা একেবারে শেষ মুহূর্তে শামীম ভাই 1 মিনিট, নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা সাধারণ মানুষের মধ্যে কেন? দেখুন আজকের যে এবং আপনাদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। আবুনা ভাই যেটা বলেছেন যে নির্বাচনে যেগুলো এত সহজ তো বিষয়টা তা না। পিআর সিস্টেম, গণভোট, যে এগুলো সংকটটা তৈরি হচ্ছে, যে এগুলো দাবিগুলো করছে, এই অন্তর্বর্তীকালীন সরকার তো একটা নির্বাচনী রোডম্যাপে দাঁড়িয়েছে। সমগ্র জাতিকে বিশাল কর্মযোগ্য ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়ে